আজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে পায়রা সেতু। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের হাত ধরেই দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে হচ্ছে রেল লাইন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে মুসাকে দিয়ে স্ত্রী মিতুকে খুন করান এসপি বাবুল আক্তার। অস্ত্র সরবরাহকারী ভোলার আদালতে জবানবন্দি, মিলেছে পিস্তল সরবরাহের প্রমাণ। সাম্প্রদায়িকতার পোড়া ভিটেতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা রংপুরের মাঝিপাড়ার মানুষের। উঠছে নতুন ঘর, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার ও বিভিন্ন সংস্থা। নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ শিকার। নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। এবং বিকেলে টি-20 বিশ্বকাপে সুপার 12-এ মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। নিজেদের ফেভারিট দাবি লঙ্কানদের, টাইগারদের ওপর পূর্ণ আস্থা ডমিঙ্গোর। ভোরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু পুরোপুরি প্রস্তুত। কর্ণফুলী সেতুর আদলে নির্মিত সেতুটি আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর মাধ্যমে বরিশাল কুয়াকাটা নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন হওয়ায় এলাকায় উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু পায়রা অবশেষে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকায় নির্মিত এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই এলাকাবাসীর। আমরা আগে যখন ঢাকা যেতাম, আমরা একটা যানজটের বিষয় হয়ে দাঁড়াইতে, সেটা আমাদের জন্য সহজ একটা উপায় হয়েছে। অ্যাম্বুলেন্স নিয়ে আগে এখানে অনেক অপেক্ষা করা লাগতো। আমাদের এই দীর্ঘদিনের আশা পূরণ হলো। দীর্ঘদিন গাড়ি চালাতে বহুত ভুক্তভোগী ছিলাম। চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলেই এক্সট্রা ড্রোজ কেবল পদ্ধতিতে পায়রা সেতুটি নির্মাণ করা হয়েছে। 167টি বক্স গার্ডার সেগমেন্টের কারণে দূর থেকে দেখলে মনে হবে শূন্যে ভেসে আছে 1470 মিটার দৈর্ঘ্য সেতুটি। 32টি স্প্যানের মূল সেতুটি বিভিন্ন মাপের 55টি টেস্ট পাইল সহ 10টি পিয়ার পাইল ও পিয়ার ক্যাপের উপর নির্মিত। 3 দফা সময় বাড়িয়ে সেতুটি নির্মাণে লেগেছে 8 বছর। ফেরিবিহীন যান চলাচল আমাদের স্থাপিত হচ্ছে। সেতুটি চালু করার মাধ্যমে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত নির্বিঘ্নে যাতায়াত করতে সক্ষম হবেন। 2013 সালের 19 মে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কাজ শুরু হয় 2016 সালের 24 জুলাই। এতে ব্যয় ধরা হয় 1447 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। মেট্রো রেল লাইন 5-এর হাত ধরে দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে হচ্ছে রেল লাইন। হেমায়তপুর থেকে শুরু হলেও লাইনটি পাতালে ঢুকবে গাবতলী থেকে। শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই, চলছে সমীক্ষার কাজ। 2022 সালের ডিসেম্বরে শুরু হবে এমআরটি লাইন 5-এর নির্মাণ কাজ। রাশাদ লিমনের রিপোর্ট। পাতাল মিলিয়ে হচ্ছে এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুট। হেমায়তপুর থেকে শুরু হয়ে শেষ হবে ভাটারায় গিয়ে। আমিনবাজার থেকে গাবতলী যেতে পাড়ি দিতে হবে এই তুরাগ। আর তুরাগ পাড়ি দিতে কোনো ব্রিজ নয়, বরং পানির নিচ দিয়ে রেল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর সেটি হতে যাচ্ছে দেশের প্রথম পানির নিচে কোনো রেল লাইন। রাজধানী জুড়ে এমআরটি রুট নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ এই প্রকল্প। লাইন 6 আর লাইন 1-এর পরে এটি হবে মেট্রো রেলের তৃতীয় রুটের কাজ। উড়াল অংশ থাকবে তুরাগের ওপারেই, পরে গাবতলী থেকে দারুস-সালাম হয়ে মিরপুর 1, 10, 14 হয়ে কচুক্ষেত, এরপর বনানী 11 থেকে গুলশান 2 হয়ে নতুন বাজার। সবশেষ স্টেশন ভাটারায় গিয়ে আবারও উপরে উঠবে রেলপথ। এই পথেও গাবতলীতে একটি মাল্টিপল হাব করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ব্রিজটা পার হলে যেহেতু একদম গাবতলী, আমি কিন্তু এখান থেকে এসে যদি করি তাহলে স্টেশন অনেক সামনে চলে যাবে। এই জন্য নদীর ওই পার থেকে এসে র্যামটা ওখান থেকে ট্রেনটা ওখান থেকে এসে এখান থেকে এসে গাবতলী নদীর নিচে দিয়ে এসে গাবতলী স্টেশনের পাশে চলে যাবে। ওই জায়গাটাতে কিন্তু কোনো স্টেশন থাকবে না, কিছু থাকবে না। ট্রেনটা নামার যে র্যাম্পের মতো থাকবে, এইটা নদীর নিচে দিয়ে আসবে, এসে গাবতলীতে উঠে যাবে। এর মধ্যে শেষ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে। ভায়াডাক্টের পাতালের অংশ হবে টিউবের মধ্যে, তবে স্টেশনগুলো হবে উন্মুক্ত প্রক্রিয়ায়। তাই সেই অংশের জন্যই এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলছে ডিটেল ডিজাইনের প্রক্রিয়া। একই সঙ্গে সমীক্ষা শেষে চূড়ান্ত টেন্ডারে যাবে কর্তৃপক্ষ। পরিকল্পনায় আছে 2022 সালের মধ্যেই নির্মাণ কাজে হাত দেয়া।
যে মাটির নিচে যেখানে আন্ডারগ্রাউন্ড স্টেশনটা হবে, স্টেশনের জন্য আমাদের দরকার। ভায়াডাক্টের আমার যে আন্ডারগ্রাউন্ড যে টিউব হবে সেই টিউবের জন্য দরকার নাই, কারণ স্টেশনটা আপনারা জানেন যে এটা ওপেন কাট পদ্ধতিতে হবে। সেই জন্য এখানে কোনো ইউটিলিটি আছে কিনা সেটা আমরা দেখে নিতে হচ্ছে। আপনি যেগুলো দেখছেন যে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে এটা চলছে। আমাদের ডিটেইল ডিজাইনের কাজও আমাদের চলছে। সব ঠিক থাকলে 2028 সালেই শেষ হবে লাইন 5 উত্তরের কাজ। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানি নয়, দেশেই ট্রেনের যাত্রীবাহী কোচ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সৈয়দপুরে হবে কারখানা। প্রকল্পে আর্থিক সহায়তা দেবে ভারত। মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের কাজ। আগামী বছর চূড়ান্তভাবে কাজ শুরুর পরিকল্পনা তাদের। নাজমুস সালেহীর রিপোর্ট। 1965 সালে সৈয়দপুর রেল কারখানায় শুরু হয় ট্রেনের যাত্রীবাহী কোচ উৎপাদন। চাহিদার শতভাগ পূরণের সক্ষমতা না থাকলেও কিছুটা অভাব পূরণ হতো সেখান থেকে। 1992 সালে বন্ধ হয়ে যায় কারখানায় কোচ উৎপাদন। তখন থেকে কোচের জন্য পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে পড়ে বাংলাদেশ। ভারত, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জার্মানি ও কোরিয়া থেকে শ্রেণীভেদে 5 থেকে 8 কোটি টাকা দরে প্রতিটি কোচ আমদানি করে আসছে রেলওয়ে। এই অবস্থায় পুনরায় দেশে যাত্রীবাহী কোচ উৎপাদনের প্রকল্প নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রী জানালেন, সৈয়দপুরে হবে কারখানা। ভারতের আর্থিক সহায়তায় ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের কাজ। সৈয়দপুরে আমরা এখানে নতুন করে কোচ ফ্যাক্টরি করার জন্য ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমাদের সেই চুক্তি হয়েছে, ফিজিবিলিটি স্টাডি চলতেছে। সামনে বছর চূড়ান্ত কাজ শুরুর পরিকল্পনা রয়েছে জানিয়ে রেল কর্মকর্তারা বলছেন, অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে বিদেশি পরামর্শক নিয়োগ ও কারখানার নকশার কাজ। ফিজিবিলিটি হয়ে গেলে কনসালটেন্ট নিয়োগ হবে। কনসালটেন্ট নিয়োগ হয়ে গেলে আগামীতে আমরা হয়তো একটা আধুনিক কারখানা তৈরির দিকে যাব। এখন আর বেশি সময় নেব না, আমরা খুব দ্রুত সময় শেষ করব। রেল কর্তারা বলছেন, শুধু দেশের চাহিদাই নয়, বিদেশেও কোচ রপ্তানির পরিকল্পনার কথা মাথায় রেখে এগোচ্ছে প্রকল্পের কাজ। বাংলাদেশ রেলওয়ে ভবিষ্যতে নিজের প্রয়োজনে এবং প্রয়োজনে এক্সপোর্ট করার মতো ক্ষমতা অর্জন করতে পারে। রেলকেও আমরা আত্মনির্ভরশীল করতে চাই। বর্তমানে 450টি যাত্রীবাহী কোচ কেনার প্রকল্প রয়েছে বাংলাদেশ রেলওয়ের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সরকারের সাহায্য সহায়তা আর পদক্ষেপে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার মানুষ। এগিয়ে এসেছে বেসরকারি সাহায্য সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি ব্যক্তিগতভাবেও সামর্থ্য অনুযায়ী হাত বাড়িয়েছেন অনেকে। সাম্প্রদায়িকতার আগুনে পোড়া মাটির ওপরে আবারও তারা মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদ। পুড়িয়ে ফেলা ভিটায় আবার নতুন টিনের চালা তুলতে শ্রমিকের সঙ্গে হাত লাগাতে দেখা গেছে মন্ত্রী পরিষদের সদস্যকে। ঘটনার পর ছুটে এসেছেন জাতীয় সংসদের স্পিকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী থেকে শুরু করে সচিব, সরকার দলীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীরা। সবার অভয়ে আবার যেন প্রাণ ফিরে পেয়েছে এখানকার মানুষ। এক সপ্তাহ পর নিজের বাড়ির চুলায় আগুন জ্বলেছে। খাদ্য দিল, কম্বল দিল, গায়ের পোশাক তাক দিল, ঘর ছায়া দিতেছে। এখন যে এলে ভাঙচুর করছে, তারা কারা ভাঙচুর করছে, আমরা তাদের এখন বিচার চাই। সরকারের মাঠ প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, গ্রাম পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে আতঙ্ক অনেকটাই দূর হয়েছে। ধরা পড়েছে ঘটনার সঙ্গে জড়িতদের অনেকেই। 58 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 37 জন 3 দিনের রিমান্ডে রয়েছে। আমরা কাজ করে যাচ্ছি। রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ সকলে এসেছে এবং তাদেরকে সহানুভূতি দেখিয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে। মাঝিপাড়ায় বেসরকারি সংস্থাগুলোর কর্মকাণ্ড ছিল চোখে পড়ার মতো। রেড ক্রিসেন্ট সোসাইটি, RDRS, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে 35,25,000 টাকা। প্রত্যেকটি ঘর প্রতি আমরা 1 লাখ টাকা করে দিয়েছি। তবে যাদের একটু বেশি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা এভাবে বাড়িয়ে দিয়েছি। লেখাপড়ার জন্য যা খরচ, খাতা কলম যা লাগবে আমরা তা বহন করব। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকেই দফায় দফায় প্রায় 52 লাখ টাকা বিতরণ করা হয়েছে। দুঃখ দুর্দশা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর আপনারা
ছবিটিতে দেখেছেন মোটামুটি প্রত্যেকের আশ্রয়ের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। এছাড়া ঢেউটিন, শাড়ি, লুঙ্গি, কম্বল, শুকনা খাবার, শিশুখাদ্য, পশুখাদ্য, শিক্ষা উপকরণ, জীবিকা নির্বাহের জন্য মাছ ধরার জাল, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ প্রয়োজনীয় সব উপকরণ দেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারের সদস্যদের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেসবুকে ফলোয়ার আর এলাকার আধিপত্য বিস্তারই ছিল তার উদ্দেশ্য। কুমিল্লার ঘটনাকে কাজে লাগিয়ে একটি মহল যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি জেলায়, ঠিক তখনই 17 অক্টোবর পরিতোষ নামে একজন ইসলাম ধর্মকে অবমাননা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচার চালায় উজ্জ্বল। সেই পোস্টকে বিভিন্নভাবে ছড়িয়ে দেয় সৈকত, আর তাতেই রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম এখন র্যাব হেফাজতে। র্যাব জানায়, নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বহুদিন ধরেই নানা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল সৈকত। সেদিন ধর্মীয় অবমাননার বিষয়টি তিনি তার পেজের মাধ্যমে ছড়িয়ে দেয় তার কয়েক হাজার ফলোয়ারের মাধ্যমে। পরে পীরগঞ্জে লোক জড়ো করেন। এছাড়া নানা উস্কানিমূলক বক্তব্য আর মিথ্যাচার করে এলাকাবাসীকে উত্তেজিত করে তোলেন সৈকত। সহযোগী রবিউলকে ব্যবহার করা হয় মাইকিং করে লোক জড়ো করতে। গ্রেফতারকৃত পরিতোষ এবং উজ্জ্বল তাদের নিজস্ব প্রাথমিক দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু ঘটনার সূত্রপাত হয়, যে পরিতোষকে উজ্জ্বল একটি অবমাননা করে একটি তথ্য দেয় বা ছবি দেয়, পোস্ট করে। পরিতোষ যেটা উজ্জ্বলকে আবার একটি ধর্মীয় অবমাননাকার একটি পোস্ট দেয়, সেটা উজ্জ্বল ছড়িয়ে দেয়। সৈকত বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা বললেও প্রমাণ না পাওয়ার দাবি র্যাবের। সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে একটি অবস্থানে নেয়ার জন্য বা যে কোনো সময় তার যেন কথার যে গুরুত্ব পায়। রংপুরের ঘটনায় 3টি মামলায় এখন পর্যন্ত 30 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের ঘটনায় গ্রেফতার সৈকত মণ্ডল এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিয়েছিল। এ কারণে তার উপর সাধারণ শিক্ষার্থী ও তার সহপাঠীরা ক্ষুব্ধ ছিলেন। এদিকে সৈকত মণ্ডলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রংপুর মহানগর ছাত্রলীগ। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের কারমাইকেল কলেজে দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মণ্ডলের আচরণ নিয়ে শিক্ষার্থী ও সহপাঠীদের কাছ থেকে বেরিয়ে আসছে নানা তথ্য। কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা জানান, সৈকত বরাবরই ছিল সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। হেফাজতে ইসলামের যে আন্দোলনের সময় সে বিভিন্ন রকমের এরকম লেখালেখি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। হ্যাঁ, তাকে আমরা ফোন দিয়ে SMS দিয়ে তাকে সংশোধন করি। যে ফেসবুকে নানান ধরনের তথ্য, লেখালেখি, উপাত্ত যেগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা বিরোধী। আমাদেরকে উস্কানিমূলক কথা বলতো, যাতে সংগঠনের খারাপ দিক অবকাশ ঘটে। গত 17 অক্টোবর মাঝিপল্লীর ঘটনায় সরাসরি অংশ নেয়ার প্রমাণ পাওয়ায় তাকে দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানায় রংপুর মহানগর ছাত্রলীগ। আমাদের যখন মনে হয়েছে যে SM সৈকত মণ্ডল যেহেতু আমাদের আদর্শচ্যুত একটা ছেলে এতদিন আমাদের মধ্যে ছিল, তাহলে ও আরও কোনো অপকর্ম করছে কিনা এই বিষয়গুলোতেই আমরা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা যা আছে, পুলিশ, র্যাব, আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদেরকে সকল সহযোগিতা করেছি একে গ্রেপ্তার করার জন্য। এই ঘটনায় কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি তানজিরুল ইসলামকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সারা দেশে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে 16 জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া আরও 12 জনের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কুমিল্লা সহ এখন পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ের হওয়া সব মামলার বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানিয়েছেন আইনমন্ত্রী। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্গাপূজায় সহিংসতাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে দুর্গাপূজার অষ্টমীর দিনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দিরে হামলা, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে চিহ্নিত হওয়া মূল হোতা ইকবাল হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। 15টি জেলায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার উস্কানিদাতা বেশ কয়েকজনকেও আইনের আওতায় আনা হয়েছে। এমন অবস্থায় শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী জানালেন, কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যেই মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব কিছু বের করে ফেলছি, সব লোককে চিহ্নিত করে আমাদের হাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা ধরা পড়েছে। আমরা কেন এই কাণ্ডটা ঘটিয়েছে সব আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হব। আইন অনুযায়ী যারা আমাদের চিহ্নিত হয়েছে তাদের ব্যবস্থা হবে, যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের আর কোনোদিন এই ধরনের ষড়যন্ত্র করতে তাদের হৃদজম করার একটু কম্পন ধরে সেইটার ব্যবস্থা আমরা করব। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের অপকর্ম করার সাহস কেউ না পায় সেজন্য সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। এই ধরনের ষড়যন্ত্র। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাম্প্রদায়িক সহিংসতার দায় বিএনপির ওপর চাপানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মানববন্ধন এক পর্যায়ে রূপ নেয় সমাবেশে। মহানগর ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন এই মানববন্ধনে। অভিযোগ করেন, বিএনপির ওপর সাম্প্রদায়িক সহিংসতার দায় চাপানোর ষড়যন্ত্র করছে সরকার। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শঙ্কা প্রকাশ করে বলেন, স্বাধীনতা সার্বভৌম বিনষ্ট করতে সাম্প্রদায়িক সহিংসতার মধ্য দিয়ে দেশের ভেতরে অন্য কোনো শক্তি প্রবেশের অপচেষ্টা করছে। এই দাঙ্গার মাধ্যমে আপনারা দৃষ্টি ফেরানোর চেষ্টা করছেন, আর আমি ভাবছি অন্য কথা, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম থাকে কিনা, তৃতীয় শক্তি প্রবেশ করে কিনা, কিংবা সরকার তাকে উস্কে দিচ্ছে কিনা আমার সন্দেহ হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছে। আজকে পুলিশ প্রশাসন দিয়ে পূজা মণ্ডপে কোন রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয় না, এবং সরকারের মদতেই আজকে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দেশ পরিচালনা করতে। পদত্যাগ করুন অবিলম্বে। সরকার হঠাতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেফতার ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণিত হয় তার কাছে এ বিষয়ে আরও তথ্য রয়েছে। গতকাল তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকারের যে কোনো অর্জন বা সফলতাকে বিতর্কিত করাই বিএনপির স্বভাব। ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র ধর্মগ্রন্থ রাখা ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে, তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, গ্রেপ্তার হওয়া যুবক এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল? মির্জা ফখরুলের কথায় মনে হচ্ছে ফখরুল সাহেবের কাছে ইকবালের বিষয়ে অধিকতর তথ্য রয়েছে। স্ত্রী মিতুকে খুন না করলে সোর্স মুসাকে ক্রসফায়ারে হত্যার হুমকি দিয়েছিলেন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার। এমনকি হত্যায় ব্যবহারের জন্য বাবুল আক্তার তার পূর্ব পরিচিত ভোলার কাছ থেকে পিস্তল এবং গুলিও জোগাড় করে দিয়েছিল। ক্রসফায়ার থেকে রক্ষা পেতেই কিলার গ্রুপ মিতুকে হত্যা করতে বাধ্য হয়। আদালতেতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী এহতাশামুল হক ওরফে ভোলা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত কয়েকদিন ধরে এহতেশামুল হক ওরফে ভোলাকে হন্য হয়ে খুঁজছিল মৃত্যু হত্যা মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। শেষ পর্যন্ত তার সন্ধান মিলে সীমান্ত এলাকা বেনাপোলে। গ্রেপ্তারের পরপরই আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ভোলা দাবি করেছে বাবুল আক্তারের নির্দেশে তারা মৃত্যু হত্যার সাথে সম্পৃক্ত হয়েছিল। প্রথম পর্যায়ে সোর্স মুসা বাবুল আক্তারের স্ত্রী মৃত্যুকে হত্যায় রাজি ছিল না। পরবর্তীতে বাবুল আক্তার ক্রসফায়ারের হত্যার হুমকি দেওয়ায় মুসা রাজি হয়। মুসা পরবর্তীতে এই হত্যাকাণ্ডের পরবর্তীতে যখন সে নিউজে দেখেছে যে মৃতভাবে মারা গিয়েছে, তখন সে মুসাকে ফোন করেছিল। ফোন করার পরে সে জানতে পারে, মুসা তখন তার কাছে কনফেস করছে যে হ্যাঁ, বাবুল আক্তারের নির্দেশে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, আমি যদি না করতাম তাহলে বাবুল আক্তার আমাকে ক্রস ফায়ারে দিয়ে ফেলতো। বাবুল আক্তারের সাথে মুসার ঘনিষ্ঠতার পাশাপাশি মৃত্যু হত্যার আগে থেকে শুরু করে কিলিং মিশন শেষ হওয়ার পর দুজনের কথোপকথনের বিস্তারিত ভোলা তার জবানবন্দিতে তুলে ধরে। বাবুল আক্তারের নির্দেশে অস্ত্র সরবরাহ ছাড়াও মুসাকে বালুর ডিপোতে ম্যানেজারের চাকরি দিতে বাধ্য হয়েছিল ভোলা। এমন কতগুলো ডকুমেন্ট এই মামলায় সিজ করা হয়েছে যেগুলো ডিবি করে নাই। নতুন পিবিআই কাছে যখন গেল সব ডকুমেন্টগুলি সিজ করা হয়েছে এবং যে ডকুমেন্টগুলো আমি দেখেছি এতে বাবুল আক্তারের ডেথ সেন্টেন্স বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ হওয়ার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে। 5 বছরের মাথায় সে অন্য একটা মামলা একই বিষয় নিয়ে আরেকটি মামলাতে ভোলা কোনো বক্তব্য দেওয়া এবং সেটার সাথে যদি বাবুল আক্তারকে সম্পৃক্ত কোনো বক্তব্য দিয়ে থাকেন, আমার তো মনে হয় এটা সম্পূর্ণ একটা কাল্পনিক, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। এদিকে পিবিআই এর দাবি এহতেশামুল হক ভোলার কাছ থেকে যে পিস্তল উদ্ধার করা হয়েছে তা মৃত্যু হত্যায় ব্যবহৃত হয়েছিল বলে ইতিমধ্যে ব্যালিস্টিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এই অস্ত্রর সন্ধান কিন্তু ভোলার মাধ্যমেই হয়েছে। কিভাবে? যে মনিরের মাধ্যমে অস্ত্রটা পাওয়া গিয়েছে, আর ভোলার শনাক্ত মতো কিন্তু ওই অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। 2016 সালের 5 জুন সকালে নগরীর জিসি মোড়ে দুষ্কৃতিকারীরা তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মৃত্যুকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেলে চলতি বছরের 12 মে পিবিআই আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। অবশ্য ওই দিনেই বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তার এবং ভোলা সহ 8 জনকে আসামি করে নতুন একটি মামলা করেন। ওই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পিবিআই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে কিলিং মিশনে অংশ নেয় 19 জন। মূলত প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই রোহিঙ্গা নেতাকে হত্যা করে প্রতিপক্ষ। হত্যাকাণ্ডে গ্রেফতার আসামি আজিজুল হক এই বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। অপরাধের ঘাঁটি হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। একের পর এক ঘটছে হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। মূলত প্রত্যাবাসন বিরোধীরাই এসব অপকর্ম করে ক্যাম্পে আতঙ্ক ছড়াচ্ছে বলে উঠে আসছে। গত 29 সেপ্টেম্বর রাতে উখিয়া ক্যাম্পে নিজের অফিসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এরপর থেকে প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ড সামনে আসে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন। হত্যা মামলাটিতে গ্রেপ্তার আজিজুল হকের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্ত তিনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। এই কারণে তিনি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়ায় তিনি অন্যান্য লোকজনের চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মাত্র 2 মিনিটে হত্যাকাণ্ডটি সংগঠিত করে তারা। এতে মোট 19 জন অংশ নেন। কিলিং স্কোয়াডে 5 জন অস্ত্রধারী লোক ছিল। উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি সংগঠনের পরপরই আমাদের এপিবিএন পুলিশ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে এবং ঘটনার সাথে বর্ণিত আসামিদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং আমাদের অভিযান এখনো চলছে। মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছে 10 জন। এর মধ্যে আসামি ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। এদিকে একের পর এক ক্যাম্পে ঘটছে হত্যাসহ নানা অপরাধ, আর এজন্য রাতের অন্ধকারকেই বেছে নিচ্ছে অপরাধীরা। মূলত প্রত্যাবাসন বিরোধীরাই নানা অপকর্ম করে ক্যাম্পে আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি সাধারণ রোহিঙ্গাদের। সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। ক্যাম্প 18 এ দারুল উলুম মাদ্রাসা। শুক্রবার ভোররাতে একদল দুর্বৃত্ত ক্যাম্পে আতঙ্ক ছড়াতে বেছে নেয় এই মাদ্রাসাকে। মুখোশ পরিহিত দুর্বৃত্তরা এলোপাতাড়ি হামলা চালায় মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের। অনেকে প্রাণে বাঁচলেও কুপিয়ে হত্যা করা হয় 6 জনকে, জখম করা হয় আরও কয়েকজনকে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রয়েছে 34টি ক্যাম্প, যেখানে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা। দিনের বেলায় এই ক্যাম্প নিরাপদ থাকলেও রাতের বেলায় হয়ে ওঠে অনিরাপদ। ক্যাম্পে একের পর এক এমন কর্মকাণ্ড বেড়েই চলেছে। মূলত প্রত্যাবাসন বিরোধীরাই রাতে এমন কর্মকাণ্ড করে আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি সাধারণ রোহিঙ্গাদের। আর তারা তো বাংলাদেশ সরকারের তো আর বিচার গান চাই আর ডরন মাঝে আছি সবসময় আর নিরাপত্তা চাই সরকার। ক্যাম্পে দিন দিন রোহিঙ্গাদের অপকর্ম বাড়ছে। রোহিঙ্গাদের এমন কাণ্ডে অস্থির হয়ে উঠেছেন স্থানীয়রা। রোহিঙ্গা আমাদের প্রতিবেশী হওয়াতে আমরাও ওই অস্থিরতায় ভুগতেছি। জনগণ খুব ভোগান্তির শিকার হচ্ছে এবং আমরা খুব অস্থির হয়ে পড়েছি। প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে মিয়ানমারের ইন্ধনে ক্যাম্পে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক সম্প্রদায় যে সমস্ত এনজিওগুলো ওখানে কাজকর্ম করে তারাও একদম সত্যভাবে এর সাথে জড়িত আছে। এপিবিএনের কর্মকর্তা জানালেন প্রত্যাবাসন বিরোধীরাই ক্যাম্পে এমন কর্মকাণ্ড করছে কিনা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। আমাদের অভিযান চলছে, আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এটার সাথে যারা যারা জড়িত ছিল সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। গেল 4 বছরে উখিয়া ও টেকনাফ থানায় রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হয়েছে 1366টি। এসব মামলায় আসামি করা হয় 2348 জনকে, যাদের মধ্যে 1747 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় আরও থাকছে। বাংলাদেশ সহ 6 দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সিঙ্গাপুর। 26 অক্টোবর থেকে দেশটিতে যেতে বাধা নেই পর্যটকদের। বিশ্বকাপের খবর। সুপার 12-এর প্রথম ম্যাচে আজ বিকেলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের শক্ত প্রতিপক্ষ মানলেও নিজের ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা হেড কোচ রাসেল ডমিঙ্গোর। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে কোনো সুযোগ দিতে নারাজ লঙ্কানরা। বাংলাদেশ সময় আজ বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। শারজা থেকে খলিলুর রহমানের ক্যামেরায় নিয়ন মোহাইমিনের রিপোর্ট। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গোকে ম্যাচের চেয়ে বেশি উত্তর দিতে হলো টিমের মানসিক অবস্থা নিয়ে। ঘরে বাইরের সমালোচনায় ক্রিকেটাররা রুষ্ট, এমন সংবাদ বাতাসে ভাসলেও জিনিসটাকে পাত্তাই দেননি প্রধান কোচ। ক্রিকেটে ফোকাস থেকে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চান তিনি। প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলনে কোচের কথারই মান রাখলেন তার শিষ্যরা। ব্যাট হাতে খারাপ সময় পার করা মুশি অবশ্য ছিলেন একটু আলাদা। বারবার উইকেটের চারপাশে ঘুরে বুঝতে চাইলেন 22 গজের ধাঁধাটাকে। তবে কারো ব্যক্তিগত অফ ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন ডমিঙ্গো। 2-1 জনের উপর নির্ভর করলে শুরুটা যে ছন্দময় নাও হতে পারে সেটা ভালোই জানা আছে তার। আমার টিমের এক্স ফ্যাক্টর কোনো একজন নয়, পুরো দলটাই এক হয়ে খেলতে পারাটাই আসল। মুশফিক লিটনের খারাপ সময় যাচ্ছে, তবে সেটা স্থায়ী নয়। একটা ম্যাচে সব বদলে যেতে পারে। সোহান আফিফ বিগ হিটার, তারা হয়তো ক্লিক করছে না, কিন্তু তাই বলে তো আস্থা হারাতে পারি না। দলে পরিবর্তন আনবো উইকেটের বিবেচনায়, কারো ফর্মই এখানে মুখ্য হবে না। লঙ্কানরা পরিচিত প্রতিদ্বন্দ্বী। টেস্ট, ওয়ানডে, টি20তে কিছুদিন আগেও তাদের সঙ্গে খেলেছে বাংলাদেশ। তাই আলাদা করে কোনো ভাবনা নেই সিংহদের নিয়ে। নিজেদের দিনে কোনো বাধা আটকাতে পারবে না রিয়াদ বাহিনীকে। শ্রীলঙ্কা দলে কে খেলবে আর কে খেলবে না সেটা আমার হাতে নেই, আমি ভাবছিও না সেটা নিয়ে। আমার ছেলেরা নিজেদের পারফরমেন্সের দিকে নজর দিচ্ছে। প্রতিপক্ষ যে আসুক না কেন নিজেদের বেসিকটাই ঠিক রাখা মুখ্য। এদিকে ম্যাচের আগেই বাংলাদেশকে এক প্রকার হুঙ্কার দিয়ে রাখলেন লঙ্কান অধিপতি। যে কোনো মানদণ্ডে নিজেদেরকেই এগিয়ে রাখছেন তিনি। আমরা অনেকদিন ধরে ভালো ক্রিকেট খেলছি। প্রাথমিক পর্বেও আমাদের অবস্থান অন্যদের চেয়ে ভালো ছিল, তাই ছন্দ বিচার করলে অবশ্যই আমরা এগিয়ে থাকবো। এ মাঠেও আমরা খেলেছি, তো বাংলাদেশের বিপক্ষে জয় না পাওয়ার কোনো কারণ দেখছি না। প্রাথমিক পর্বের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের, তবে শেষটা হয়েছে দুর্দান্ত। এখন মূল পর্বে সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। যদিও শারজার এই ছোট গ্রাউন্ডে শ্রীলঙ্কার চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে যেতে পারে এখানকার আবহাওয়া। তবে পিচ আবার স্বপ্ন দেখাচ্ছে রাসেল ডোমিঙ্গোকে। তাই এখন দেখার বিষয় বাঘসিংহের এ লড়াইয়ে শেষ হাসি কে হাসে। শারজার ক্রিকেট স্টেডিয়াম থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সেমিফাইনালের লক্ষ্য পূরণে প্রথম ম্যাচে জয় পাওয়াটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে দেখে নেওয়া প্রয়োজন লঙ্কানদের বিপক্ষে বল কিংবা ব্যাট হাতে আলো ছড়িয়েছেন কারা, আর তাদের সাম্প্রতিক ফর্মটাই বা এখন কেমন।
মনে আছে তো নুরুল হাসান সোহানের তর্জনী উঁচিয়ে সেই চোখ রাঙানোর কথা। এমন মুহূর্ত সহসাই স্মৃতিপথে অমলিন হয় না। নিদাহাস ট্রফির ওই ম্যাচ দুটোর পর লঙ্কা বাংলা লড়াই এখন ভিন্ন মাত্রা। যদিও এই ফরম্যাটে এরপর আর দেখা হয়নি দু দলের, তবে বিশ্বমঞ্চ তাদের আবারও দাঁড় করিয়েছে মুখোমুখি। বিশ্বকাপ পথ মসৃণ করতে হলে লঙ্কা বধের বিকল্প নেই। সেখানে অবশ্যই টাইগারদের মূল ভরসা মাহমুদুল্লাহ রিয়াদ। প্রায় 150 স্ট্রাইক রেটে কাপ্তানের সংগ্রহ 261, সর্বোচ্চ 43, গড়টাও সমীহ যোগায়। আর যদি রিয়াদের সাম্প্রতিক ফর্মে চোখ রাখা যায় সেখানেও প্রশান্তি। 39 করে তার সংগ্রহ 156। শ্রীলঙ্কার কাছে মূর্তিমান আতঙ্ক মুশফিকুর রহিম। পেরেরা মেন্ডিসদের পেলে তার ব্যাটে রানের ফোয়ারা ছোটে। 9 ম্যাচে মুশির সংগ্রহ 239, সর্বোচ্চ 72, তারও স্ট্রাইক রেট 150 ছুঁই। তবে সাম্প্রতিক পারফরমেন্স বড্ড সাদামাটা ডিপেন্ডেবলের। 5 ম্যাচে রান মাত্র 52, 2 অঙ্কের ফিগার মাত্র 1টিতে। শ্রীলঙ্কার বিপক্ষে শীর্ষ 5 রান সংগ্রাহকের পরের 2 জন নেই টাইগার স্কোয়াডে। তামিম ইকবাল নিজেই নাম সরিয়ে নিয়েছেন দল থেকে। সাব্বির অনুপস্থিত অফ ফর্মের জন্য। 5-এ থাকা সৌম্য সরকার যেন দলে থেকেও নেই। পরিসংখ্যান ভালো হলেও ফর্মটা তার যাচ্ছে তাই। ফলে নির্বাচকরাও আর আস্থায় নাই। ব্যাট থেকে ফিরি বলের যুদ্ধে। সবার আগে নাম মোস্তাফিজের। 7 ম্যাচে কাটার মাস্টার নিয়েছেন 11 উইকেট। কিছুটা খরুচে হলেও এভারেজটা তার দুর্দান্ত। ওটা পাশে রেখে যদি সাম্প্রতিক পারফরমেন্স দেখা হয় সেটা তো মুস্তার আগুন ঝরা। 5 ম্যাচে তুলে নিয়েছেন 11 উইকেট, যদিও শেষটাই ছিলেন নিষ্প্রভ। সুপার সাকিব থাকবেন না টাইগারদের প্লেয়ার টু ওয়াচে, তা কি করে সম্ভব? অল্পের জন্য জায়গা পাননি শ্রীলঙ্কার বিপক্ষে শীর্ষ 5 রান সংগ্রাহকের তালিকায়। তবে বোলিংয়ে আছেন জায়গা মতো। মাত্র 6 ইকোনমিতে তার সংগ্রহ 10 উইকেট, স্ট্রাইক রেট ঈর্ষাতুল্য। শেষ 5 ম্যাচেও তিনি অনন্য, স্বীকার করেছেন 9 ব্যাটার। বছর 4 হলো টি-20তে নেই মাশরাফি, তবে এখনো লঙ্কানদের বিপক্ষে শীর্ষ 5-এ ম্যাচ। এই তালিকায় আছেন রুবেল হোসেন, কিন্তু তিনিও যে থেকেও নেই। তার চেয়ে বরং স্পটলাইটে আনা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে। 10 ম্যাচে তার উইকেট সংখ্যা 7, ইকোনমি রেটটা বেশ ইফেক্টিভ। এস এম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের ছোঁয়ায় রঙিন শারজা ক্রিকেট স্টেডিয়াম। মূল পর্বের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে শারজা স্টেডিয়ামে। আইকনিক এই মাঠে টাইগারদের খেলা দেখতে অধীর অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও। প্রত্যাশা জয় দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার 12 পর্ব। সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ঐতিহাসিক শারজা ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট বিশ্বের এক অনন্য নিদর্শন, যে মাঠ রোমাঞ্চিত করে প্রতিটি ক্রিকেট প্রেমীকে। এখান থেকে শুরু হচ্ছে টাইগারদের সুপার 12 পর্ব। বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু। প্রস্তুত শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। একসময়ে এশিয়ার ক্রিকেটের প্রাণকেন্দ্র ছিল এই ভেন্যু। আগের সেই জৌলুস এখন আর নেই, কিন্তু ক্রিকেট রোমান্টিকদের হৃদয়ে এখনো স্থান করে আছে এই স্টেডিয়াম। অনেক কিংবদন্তির সাক্ষী এই মাঠ। ভারতের বিপক্ষে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলেশিয়া কাপ জয়, কিংবা ভিভ রিচার্ডসকে স্পর্শ করা জয়সূরিয়ার 189 রানের সেই ইনিংস কালের সাক্ষী হয়ে সব ধারণ করে আছে এই ভেন্যু। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মতো আধুনিক সুযোগ সুবিধা নেই, দর্শক ধারণ ক্ষমতা মাত্র 16,000। বিশ্বকাপের জন্য শারজায় সেটা আরও কমেছে। প্রেস বক্সও একেবারেই ছোট। তারপরও এই মাঠে পা রাখলেই যে কাউকে পেয়ে বসবে নস্টালজিয়া। বাংলাদেশ দল এই ভেন্যুতে 5টি ওয়ানডে খেলেছে, যার সবশেষটা ছিল 26 বছর আগে। ঐতিহাসিক এই মাঠে খেলার রোমাঞ্চ নিশ্চিতভাবেই ছুঁয়ে যাবে প্রতিটি ক্রিকেটারকে। ভক্তদের মাঝেও রোমাঞ্চ কোনো অংশে কম নয়। মাঠটা আসলেই অন্যরকম, আর প্লেয়াররা এখানে 20 বছরের ভিতরে এখানে খেলে নাই। আর সব কিছু মিলে আসলে অন্যরকম একটি খুবই এক্সাইটেড বলতে পারেন। কখন খেলা শুরু হবে, কখন মাঠে যাব, কখন চিৎকার করবো বাংলাদেশ করে। বিশ্বের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজনের রেকর্ডটা এখনও শারজা ক্রিকেট স্টেডিয়ামের। সংখ্যার হিসেবে সেটা 240। আরব আমিরাত ক্রিকেট দল টেস্ট মর্যাদা না পেলেও আবুধাবি, দুবাইয়ের মতো এ মাঠও টেস্ট অ্যাক্রিডেটেড। অনুষ্ঠিত হয়েছে 9টি টেস্ট ম্যাচ। এবার বিশ্বকাপের আয়োজকের মর্যাদা যুক্ত হলো শারজা স্টেডিয়ামের। 26 বছর পর টাইগারদের এ মাঠের নতুন যাত্রাটা জয় দিয়ে রঙিন হোক, এমন প্রত্যাশাই সবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। 3 দশকেও রাজধানীর রামচন্দ্রপুর খাল পরিষ্কারে হাত পড়েনি।
তবে মেয়র আসার খবর পেয়ে আগে থেকেই সব পরিষ্কার করে রাখা হয়। পরিচ্ছন্ন পরিবেশে এসে মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ার করলেন, এখন থেকে খালে ময়লা ফেললে সিসি ক্যামেরায় শনাক্ত করে জেল জরিমানা করা হবে। রাজধানীর রামচন্দ্রপুর খাল, শত বছরের পুরনো খালটি দখল আর দূষণে এখন মৃতপ্রায়। দীর্ঘদিন পরিষ্কার না করায় ভরা বর্ষায় জলাবদ্ধতা আর মশা দুর্গন্ধ নিত্যসঙ্গী মোহাম্মদপুরবাসীর। তবে শনিবার সকালে মেয়র আসবেন এই খবর পাওয়ার পর থেকে গত ৩-৪ দিন ধরে সরানো শুরু হয় খালের আবর্জনা। ৪০ বছরের ভিতরে মোহাম্মদী হাউজিং এত সৌন্দর্য হয় নাই, ভালো পরিষ্কার হয়েছে, একটু ভালো করে করা হইতেছে খাল। আজকে মেয়রের জন্য এটা হচ্ছে, আমি তো মানে সকালে দেখে ভাবছিলাম যে প্রতিদিন মেয়র আসেন না কেন এই এলাকায়। এক সময় মেয়র আসেন, খালের দুই পারের বেশিরভাগ ভবনে প্রবেশ করে দেখতে পান কোনো সেপটিক ট্যাঙ্ক নয়, সরাসরি মানুষের মলমূত্রের লাইন টানা আছে খালের সাথে। আগামী ৬ মাসের মধ্যে এগুলো সংস্কারের নির্দেশ দেন তিনি। ৬ মাসের মধ্যে আপনি বাড়ির সেফটি ট্যাঙ্ক করে ম্যানেজমেন্ট আপনিই করতে হবে। যদি না করা হয় বর্জ্য যেটা থাকবে ওই লাইনে বন্ধ করে দিব। মেয়র আসলে পরিষ্কার হয়, মেয়র চলে গেলে আবার আগের দশা। এই প্রশ্নের জবাবে আতিকুল জানান, এখন থেকে মেয়র চলে গেলেও থেকে যাবে খালের পাশে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। যেই ময়লা ফেলবে তাকে ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট করে তাকে জেল, জরিমানা, ফাইন যা যা করা দরকার সবকিছু আমরা করব। চলতি বছর রাজধানীর খাল সংস্কারে উত্তর সিটি কর্পোরেশন ২০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানা গেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে আবারও ইলিশ ধরা শুরু হচ্ছে। নিষেধাজ্ঞার ২২ দিন শেষে ২৫ অক্টোবর মধ্যরাত থেকে নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা। আর এবারের অভিযান সফল হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের উৎপাদন বাড়াতে অন্যান্য স্থানের মতো ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেও গত ৪ অক্টোবর থেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ সময় সম্পূর্ণ কর্মহীন ছিল জেলার প্রায় ২ লাখ মৎস্যজীবী। ২৫ অক্টোবর মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, তাই সরব হয়ে উঠেছে জেলে পল্লী। জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা ট্রলার সকল প্রস্তুতি শেষ করে নদীতে নামার অপেক্ষায়। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা ট্রলার সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। ২২ দিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। জেলেদের মতো আড়ত মালিকরাও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিয়েছেন। নতুন জাল ফাল করছি দাঁড় করিয়া আমরা নদী আশা করে রয়েছে। এতদিন যা কষ্ট ছিলাম এটা ফসাই নেওয়ার চেষ্টা করুন। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে নানা সংকটে থাকা জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি মৎস্যজীবী সমিতির এ নেতার। এই বছর বর্ষা কোনো মাছ পায় নাই, মাছ কিছু দেখা দেওয়ার সাথে সাথে সরকার অভিযান দিছে, জেলেরা কিন্তু পুরা মাছের সময় তরে উঠে গেছে। তা আশা করি যদি মাছ থাকে জেলেদের মনে কষ্টটা থাকবে না। এবারের অভিযান সফল হয়েছে দাবি করে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। আমরা আশা করতেছি অভিযান শেষে তারা যখন নদী এবং সমুদ্রে যাবে তখন যথেষ্ট পরিমাণে ইলিশ পাবে এবং তাদের যে বিভিন্ন ধরনের ধার দেনা আছে বা ২২ দিন ধরে তারা মাছ ধরা থেকে বিরত থেকে যে আর্থিক ক্ষতির মধ্যে আছে এটা পুষিয়ে তারা লাভবান হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার নিবন্ধিত ১,৩২,০০০ জেলেকে ২০ কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। সময় সংবাদ, ভোলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার মেঘনা পাড়ে রয়েছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন, মটসে মা ইলিশ রক্ষার যে অভিযান শুরু হয়েছিল গত ৪ অক্টোবর, সেটার আর মাত্র একদিন বাকি রয়েছে। এই একদিন আগে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখছি। এখানে জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, পুলিশ এর সমন্বয়ে এই অভিযান অব্যাহত রয়েছে। এই দীর্ঘ ২২ দিন ভোলার মেঘনা তেঁতুলিয়ার প্রায় ২ লক্ষ জেলে কর্মহীন ছিল। এই সময় জেলেদের জন্য সরকার ১,৩২,০০০ জেলেকে ২০ কেজি করে খাদ্য সহায়তা দিয়েছিল। তবে জেলেদের দাবি ছিল যে এই খাদ্য সহায়তাটা তাদের চাহিদার তুলনায় খুবই কম।
তারপরেও তারা এই সরকারি নিষেধাজ্ঞায় পালন করেছে। অভিযানের কথা যদি বলি, গত কয়েক বছরের তুলনায় এবছর ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জেলেদের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নামার প্রবণতা অনেকটাই কম ছিল। মৎস্য বিভাগ দাবি করছে যে তারা আগে থেকে জেলেদের নিয়ে যে সতর্কতামূলক এবং সচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেছে, সে কারণেই তারা এবার অনেকটাই সফল। আপনার গতকাল শনিবারের অভিযানের তথ্য যদি বলি, যে 22টি অভিযান পরিচালনা করেছে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে, এতে 10টি মোবাইল কোর্ট হয়েছে, আটক হয়েছে 34 জন জেলে। এর মধ্যে 3 জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে, 31 জনকে 1,13,000 টাকা জরিমানা করা হয়েছে। জাল আটক হয়েছে 31,500 মিটার এবং ইলিশ জব্দ করা হয়েছে 110 কেজি। আর এই পুরো অভিযানের অভিযান সময়কালীন যদি তথ্য বলি, যে জেলা মৎস্য অফিস যেটা জানিয়েছে যে 399 জন জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটক করা হয়েছে। এর মধ্যে কারাদণ্ড দেওয়া হয়েছে 118 জনকে, জরিমানা করা হয়েছে 281 জনকে। এই 281 জন জেলের কাছ থেকে 11,63,500 টাকা আদায় করা হয়েছে। আর জাল জব্দ করা হয়েছে 7,56,000 মিটার। ইলিশ আটক হয়েছে 2,153 কেজি। অভিযান পরিচালনা হয়েছে 342টি, মোবাইল কোড 180টি। আমরা এখন ভোলার যে ঘাটটিতে রয়েছি, এই ঘাটটিতে কিছুক্ষণের মধ্যেই এই গত রাতে মেঘনা তেঁতুলিয়া নদীতে পুলিশ এবং নৌবাহিনীর সমন্বয়ে যে অভিযানকারী দল নেমেছিল, তারাই ঘাটে ফিরতে শুরু করেছে। আমরা যে তথ্য জানতে পেরেছি যে তারাই এই রাতে পুরো রাতে অভিযান চালিয়ে কোনো নিষেধাজ্ঞা অমান্য করেছে এমন কাউকে আটক করতে পারেনি। এইমাত্র তাদের একটি স্পিডবোট এই তুলাতুলি ঘাটে এসেছে। এখানে মৎস্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা রয়েছে। তাদের 3টি ট্রলার, একটি স্পিডবোট এবং 3টি ট্রলার এই মেঘনা সদর উপজেলার মেঘনা নদীতে গত রাতে তারা অভিযান পরিচালনা করেছে। গত কয়েকদিনের চিত্রটা আজকের মাত্র এমনই ছিল। তবে জেলার উত্তর দিকে অভিযানের আটকের সংখ্যা কম হলেও জেলার দক্ষিণ দিকে, অর্থাৎ সর্বদক্ষিণে যে উপজেলা রয়েছে চরফ্যাশন উপজেলা, সেখানে জেলে আটকের সংখ্যা অনেক বেশি। আর এবছরের প্রশাসনিক তৎপরতার কারণে, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের তদারকির কারণে জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে জেলেদের খাদ্য সহায়তার বিতরণ, সেটাও অনেকটা তড়িঘড়ি করে দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে দেখেছি আমরা যে জেলেরা এই অভিযানের শেষেও তারা এই খাদ্য সহায়তা বিতরণ করা হতো, কিন্তু এবার অভিযানের শুরু থেকে বিতরণ শুরু হয়েছে এবং অভিযানের মাঝামাঝি সময় এই বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। তো আর জেলেদের যে দাবি, সেটি হচ্ছে যে আসলে প্রতি বছরই মেঘনা এবং তেঁতুলিয়ায় মা ইলিশ রক্ষার জন্য 22 দিনের অভিযান পরিচালনা হয়। এছাড়া এপ্রিল মে 2 মাস এখানে জাটকা সংরক্ষণের জন্য এই মেঘনা এবং তেঁতুলিয়ার অভয়াশ্রমে সম্পূর্ণ মাছ ধরা বন্ধ থাকে। তো বছরের প্রায় 3 মাস তারা কর্মহীন থাকে। তাদের দাবি যে এই 3 মাসের জন্য যদি জেলেদেরকে বিকল্প কোনো কর্মসংস্থানের আওতায় আনা যেত, তাহলে তারা এই সময় তারা ধার দেনা মুক্ত থাকতে পারত। জেলে এবং জেলে সমিতির নেতাদের সাথে এবং ভোলার বিভিন্ন ঘাট ঘুরে আমরা দেখেছি যে অভিযানের শেষে এখন আসলে তারা নদীতে মাছ ধরতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন ঘাটে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে নৌকা সংস্কার এবং জাল তুলে যে মাঝিরা, জেলেরা সেই নৌকাগুলো প্রস্তুত করছে। অভিযান উঠে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ আগামীকাল মধ্যরাতের পরেই তারা এই মেঘনা তেঁতুলিয়া তাদের যে কর্মস্থল, সে কর্মস্থলে নামতে শুরু করবে। তো মোটসি, এ ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে মা ইলিশ রক্ষার অভিযানের সর্বশেষ খবর। ভোলার মেঘনার পাড় থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামে একটি ভবনের ভেতর সংরক্ষণ করা 4 টন ইলিশ জব্দ করেছে র্যাব। অবৈধভাবে মাছ রাখার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বেশি লাভের আশায় বিক্রির জন্য অবৈধভাবে ইলিশ মাছ সংরক্ষণ করা হয়েছে বলে জানায় র্যাব। দেখে মনে হবে এটি একটি গোয়ালঘর, কিন্তু গোয়ালঘরের পিছনে বরফ দিয়ে অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে বড় বড় ইলিশ মাছ।
অক্টোবর মাসের 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 22 দিন ইলিশের অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছ ধরে নগরীর একটি ভবনের নিচে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে 4 টন ইলিশ মাছ জব্দ করে র্যাব। বাড়ির মালিককে ভয়ভীতি দেখিয়ে সাইফুল ইসলাম নামে স্থানীয় এক সন্ত্রাসী ইলিশ মাছগুলো সংরক্ষণ করে। এলাকার মানুষ আমাদের রাখার জন্য আমি কাজ করতেছি বিল্ডিংয়ে, আমার ভয় লাগে না দিলে আমার কাজ করতে দেবে না, এই জন্য আমি ডরে দিছি। প্রতিটি ইলিশ 2.5 কেজি ওজনের বলে জানায় র্যাব। আনুমানিক 4 টনের মতো মাছ জব্দ করি এবং ম্যাক্সিমাম মাছই দেখা যাচ্ছে যে এখানে মা ইলিশ এবং সেই সাথে জাটকা মাছও রয়েছে। তো এগুলো এখন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা একজন আসামিকে আটক করেছি, আরও কেউ জড়িত আছে কিনা আমরা সেটা যাচাই বাছাই করে দেখছি। অভিযুক্ত সাইফুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিদিন 700 মেগাওয়াট করে বিদ্যুৎ আমদানি করতে 2 মাসের মধ্যে নেপালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে একথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে ধীরগতির কথা স্বীকার করলেও এর দায় চাপালেন কোভিড পরিস্থিতির ওপর। তবে এই সমস্যা শিগগিরই কাটিয়ে ওঠার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। 2013 সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানির মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের আন্তদেশীয় বিদ্যুৎ কূটনীতি। এরপর নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে কয়েক বছর ধরে আলোচনা চললেও এখনও তা বাস্তবে রূপ নেয়নি। তবে শনিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, মাস দুয়েকের মধ্যেই হতে যাচ্ছে নেপালের সঙ্গে চূড়ান্ত চুক্তি। আমাদের পিজিসিবির কয়েকটা বিষয় আছে, সেটা সেরে ফেললেই আমরা আশা করতেছি আগামী 1-2 মাসের মধ্যে নেপালের সাথে সই করব। এটা তো ইন্ডিয়ার উপর দিয়ে আসবে, জিএমআর এর মাধ্যমে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আসতেছি নেপাল থেকে। এদিকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঞ্চালন ব্যবস্থার উন্নতি কতটা তাল মিলিয়ে চলছে তা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। মেগা প্রকল্প 1320 মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি প্রস্তুত থাকলেও সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ মিলছে কেবল সঞ্চালন সীমাবদ্ধতার কারণে। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চললেও ভাবাচ্ছে সঞ্চালন লাইন। সঞ্চালন ব্যবস্থার অগ্রগতিতে ধীরগতির কথা স্বীকার করলেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশ্বস্ত করলেন শিগগিরই কাটবে সব সীমাবদ্ধতা। কিছুটা তো সমস্যা হয়েছে কোভিডের কারণে, কাজের স্লথ গতি আসছে, তবে আমরা আশা করছি সেটা কাটিয়ে ওঠার জন্য আগামী বছরের মধ্যে আমাদের ট্রান্সমিশন লাইনগুলো তৈরি করে ফেলা, বিশেষ করে পায়রাটা। এবং ভবিষ্যতে আমার মনে হয় না যে রূপপুরটাও আমার খুব সমস্যা হবে, আমার কাজের অগ্রগতি যা আছে। অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশের সঞ্চালন ব্যবস্থার উন্নতি নিয়ে ভারতীয় প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়ার গতানুগতিক নানা সুপারিশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গতকাল সকালে কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি উদ্যোক্তা সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। আরও বলেন, প্রতি বছর জনসংখ্যায় যোগ হচ্ছে নতুন মুখ, তার উপর রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপের কারণে উৎপাদন বাড়ার পরও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। বিশ্বে 33% ফসল উৎপাদন করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। সেখানে বাংলাদেশে 70% ফসলই ফলায় প্রান্তিক কৃষক। কৃষির আধুনিকায়নে দেশের খাদ্যপণ্যের উৎপাদন বেড়েছে, তারপরও দাম বেড়েছে। উদ্যোক্তারা বলছেন, বিপণন বাজারজাতকরণে বিভিন্ন পর্যায়ে রয়েছে নানা প্রতিবন্ধকতার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত বাড়তি খরচ। অথচ ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষক ও ক্রেতার। 1 কেজি পেয়ারা আমাদের উৎপাদন খরচ 40 টাকা, আমাদেরকে বিক্রি করতে হচ্ছে 30 টাকা। আমাদের মেয়েদের অনেক প্রতিবন্ধকতা আছে, সেই জিনিসগুলাকে একটু ফুটাইয়ে দেখে একটু সেটাকে মোটিফাই করে যাতে আর এই প্রতিবন্ধকতাগুলো না থাকে। প্রান্তিক চাষি ভাই যারা রয়েছেন তারা যাতে সহজ শর্তে বিনা জামানতেও লোন পান, সেই বিষয়টি কিভাবে আমাদের মাঝে নিরূপণ করে দেবেন। এ অবস্থায় কৃষি ঋণ ও বিপণন নিয়ে সরাসরি কাজ করতে এগিয়ে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বিসেফ ফাউন্ডেশন। বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত আমাদের উপরে একটা চাপ আছে যে আপনারা সরাসরি বিনিয়োগে যান। আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের অতটা সবল নয় বলে আমরা কিন্তু সাহায্য নিয়ে থাকি এনজিও বা মাইক্রোফিন্যান্সে। আর কৃষিমন্ত্রী জানালেন, উদ্যোক্তাদের সহায়তা দিতে মন্ত্রণালয়ে আলাদা সেল চালু করা হবে। 28,000 কোটি টাকা, এই টাকা কোথায়, কোন জেলায়, কোন উপজেলায় গেল, আমাদের যারা কৃষি কর্মকর্তা আছে সবাইকে ব্যাংকের সাথে জড়িত হয়ে খোঁজ খবর নিতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে আমরা লিস্ট কালেকশন করেছি, যেই টাকা কোথায় কিভাবে যাচ্ছে, সেই টাকা আমাদের কৃষকরা পায় কিনা, কৃষকরা পেলে কি কি হয়রানির শিকার তারা হচ্ছে, কি ধরনের এক্সট্রা খরচ তাদেরকে করতে হচ্ছে,
এগুলো তাদেরকে আমাদের বের করতে হবে। সারা দেশে 28,000 কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করবে সরকার, আর কৃষি যান্ত্রিকীকরণে ব্যয় করবে 3,000 কোটি টাকা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে ফ্রিল্যান্সারদের। আসছে ডিসেম্বরেই দেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল। এমন সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকদের অনেকেই এখন বাংলাদেশকে বলে থাকেন ফ্রিল্যান্সিং এর নতুন হাব, কিন্তু পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম না থাকায় কাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপার্জিত অর্থ দেশে আনতে ফ্রিল্যান্সারদের নির্ভর করতে হয় তৃতীয় কোনো দেশের ওপর। এতে বড় অঙ্কের অর্থ হারাতে হয় তাদের। দীর্ঘ অপেক্ষার পর এবার এলো সুসংবাদ। ডিসেম্বর থেকেই ঢাকায় কার্যালয় স্থাপন করে কাজ শুরু করবে পেপ্যাল, এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। পেপ্যাল বাংলাদেশে অপারেশন শুরু করবে। এটা হয়ে গেলে কিন্তু আমাদের যে ফ্রিল্যান্সারদের, এবং শুধু ফ্রিল্যান্সার না, ওভারঅল আমাদের ই কমার্সের জন্য এটা কিন্তু একটা খুব ভালো একটা দিন হবে। শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় প্রথমবারের মতো হাঙ্গেরিতে টেলিভিশন রফতানি কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় ওয়ালটনের বিভিন্ন ইউনিটের উৎপাদন কাজও পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, প্রকল্পের অযৌক্তিক ব্যয় আর দুর্নীতি কমাতে দেশীয় সরঞ্জামের ব্যবহার বাড়াতে চায় সরকার। একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে যে সরকারি কর্মকর্তা যারা কিনেন, যারা প্রকল্পগুলি করেন, তাদেরও কিন্তু একটা আমি বলবো জানার ব্যাপার আছে দেশে কি কি তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরও জানান, সরকার দেশ জুড়ে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে বলেই ইলেকট্রনিক্স খাতের জন্য বাংলাদেশ এখন বিশাল এক বাজার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। ভারত গজলডোবা ব্যারেজ খুলে দেয়ায় তিস্তা নদীর ঢল লন্ডভন্ড করে গেছে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। পানির আচমকা ঢলে উড়ে গেছে ব্যারেজের ফ্লাড বাইপাস, তছনছ হয়ে গেছে শহর রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ অনেক স্থাপনা। শাকির হোসেন বাদল, মোফাক্কারুল ইসলাম ও মুমিনুল ইসলামের সহায়তায় রতন সরকারের রিপোর্ট। 3.5 লাখ কিউসেক নিঃসরণ ক্ষমতার তিস্তা ব্যারেজ কয়েক গুণ বেশি ঢলের চাপ সইতে না পেরে গত বুধবার উড়ে যায় ব্যারেজের ফ্লাড বাইপাস। বাঁধ ভাঙ্গা পানির তোরে ভেসে যায় মানুষের বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট, গবাদি পশু সহ সবকিছু। এর আগে কয়েক ঘন্টায় বেড়ে যাওয়া 6.5 ফুট পানির চাপে ক্ষতিগ্রস্ত হয় ব্যারেজের উজানের 2টি গ্রেন ও 4টি স্পারের বড় বড় অংশ। এই বিপর্যয় নেমে আসে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবাহিত তিস্তার 135 কিলোমিটার এলাকা জুড়ে। হঠাৎ করে ভারতে পানি ছাড়িয়ে দিছে, এই কারণেই পানিটা চলে আসছে। 2 মিনিটের মধ্যে মনে করেন যে সব উড়ি নিয়ে চলে গেল। বহু বছর ঘর দুয়ার সব ভাসিয়েছে, পাকা ধান নষ্ট হয়ে গেছে। আরো যে আবাদি জমিগুলো আছে সে আবাদি জমি শেষ, রাস্তাঘাট অবস্থা শেষ। ভারত তাদের গজলডোবা ব্যারেজ খুলে দেয় এই দুর্যোগ বলে অভিযোগ নদী আন্দোলনের নেতার। উত্তরাখণ্ডে ব্যাপক বন্যা দেখা দেয়। এই বন্যার পানি এবং ঢলের পানি গজলডোবা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ না করে আকস্মাৎ সব গেট খুলে দেয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সমস্যার সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা তো মেগা প্রজেক্ট যেটা, সেটা তো ইতিমধ্যেই নেওয়া, ডিজাইন কমপ্লিট এবং ফিজিবিলিটি স্টাডি চলছে। এটা ফিজিবিলিটি স্টাডি হলেই এটা কাজের বাস্তবায়ন শুরু হবে। উজান থেকে নেমে আসা একদিনের পানির তাণ্ডবে কত মানুষ ও সম্পদের ক্ষতি হয়েছে সেই পরিসংখ্যান তৈরির কাজ এখনো শেষ হয়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। তদারকি না থাকায় কোনো কাজে আসছে না মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের পাশে 8 কোটি টাকা ব্যয় নির্মিত ওয়াকওয়েটি। উদ্বোধনের 4 বছরেও সড়ক বাতিতে দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। এতে প্রতিনিয়ত বাড়ছে মাদক সেবীর আড্ডা, ছিনতাই ও ইফটিজিংয়ের মতো ঘটনা। তবে জেলা প্রশাসক ও পৌর মেয়র বলছেন, বিআইডব্লিউটিএ মালিকানা হস্তান্তর না করায় সৃষ্টি হয়েছে জটিলতা। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও সাদা দাকনের ছবি নিয়ে রিপোর্ট।
মাদারীপুর শহরের পুরাতন ট্রলার ঘাট থেকে কাজরিটেক ফেরিঘাট পর্যন্ত 4 কিলোমিটারের ওয়াকওয়ে নির্মাণ করে বিআইডব্লিউটিএ। 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়েটি 2018 সালে উদ্বোধন করা হয়, কিন্তু আজও দেয়া হয়নি সড়ক বাতিগুলোতে বিদ্যুৎ সংযোগ। বাতি দেওয়া হয়েছে কিন্তু বাতি জ্বালানো হয় নাই পর্যন্ত। যখন এটা শুরু হয়েছে তখন এই বাতি রেটে দিছে মতন এই মানে বাতি খুলে নিয়ে গেছে, পরে এই খাম্বা ভাঙে চুরা রয়েছে। এর মধ্যে বেশ কিছু খুঁটি বাতি সহ গায়েব হয়েছে। এছাড়া অযত্ন আর অবহেলায় অনেক খুঁটি ভেঙে পরিণত হয়েছে মরণ ফাঁদে। পাশাপাশি প্রায়ই ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ড। সামনের জিনিস পেলে লেয়ে যায়, আবার এই অন্ধকারে আলে তো ভয়ই করে। এমন পরিস্থিতিতে নদের পাড়ে কমছে দর্শনার্থীর সংখ্যা। সঠিক তদারকির অভাবে সরকারের এই প্রকল্প ভেস্তে যেতে বসেছে বলে অভিযোগ এলাকাবাসীর। আমাদের বিশেষ দরকার হলো আমাদের এই জায়গায় একটা এই বাতিগুলি সেটিং করা দেওয়া উচিত। এদিকে পৌর মেয়র জানান, বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে। জেলা প্রশাসক বলছেন, বিআইডব্লিউটিএ কাগজে কলমে ওয়াকওয়ে বুঝিয়ে দিলেই সমস্যার সমাধান হবে। তো অচিরেই তারা এসে আমাদেরকে পৌরসভায় হ্যান্ডওভার করবেন। হ্যান্ডওভার করলে আমরা এটা দ্রুতই আমরা মেনটেনেন্স এবং দেখাশোনা এবং লাইট চালানোর মধ্যে দিয়ে আমরা এলাকার সেবার যে মানটি সেটা আমরা সংরক্ষণ করব। অলরেডি মেয়র মাদারীপুর পৌরসভা বিআইডব্লিউটিএকে চিঠি লিখেছেন এবং তারা অফিসিয়ালি এটা বুঝিয়ে দিবেন। নদের তীরে বৃক্ষরোপণ, ফুলের বাগান তৈরি, বসার জায়গা, দর্শনার্থীদের জন্য প্রমোত্তরির ব্যবস্থা রয়েছে প্রকল্পটিতে। সময় সংবাদ, মাদারীপুর। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হামলা নির্যাতনের প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংস, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শনিবার সকালে রাজধানীর শাহবাগ চত্বরে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন। প্রকৃত কারণ উদ্ঘাটন করে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। স্বাধীন দেশে সেই আবারও বাঙালি জাতির উপর বাঙালিদের অতর্কিত হামলা, এটা আমরা অনেক লজ্জা বোধ করছি। ৭২-এর সংবিধানে নিতে হবে, এই দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করতে হবে। 11 দফা দাবি তুলে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের যথাযথ বিচারের দাবি জানানো হয়। যদি একটা বিচার হতো তাহলে আজকে এই 2021 সালে বাংলাদেশের একটা মন্দির প্রতিমা ভাঙত না। স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিশিষ্টজনরা। একটি বিশেষ কমিশন গঠন করে এই ঘটনাসমূহের প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রীর কাছে এই কথাই বলবো, এত বড় ঘটনা হলো, হত্যাকাণ্ড ঘটলো, আমরা কি তার কাছ থেকে একটা কথাও পেয়েছি যেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন? দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণ অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের গাফিলতির আড়ালে উগ্রবাদী গোষ্ঠী সারা দেশে সাম্প্রদায়িক হামলার মতো ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার মূল হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মিছিলে আর স্লোগানে প্রকম্পিত হয় দেশের বিভিন্ন স্থানের রাজপথ। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে অনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশ শেষে আন্দরকিল্লা থেকে একটি মিছিল শুরু হয়ে কোতোয়ালি মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার কাজে বিলম্বের সুযোগে সারা দেশে উগ্রবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। সনাতন সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের যে গাফিলতি এবং দীর্ঘদিনের তাদের যে এক ধরনের আপোষকামী মনোভাব, সেটার কারণে অন্য পক্ষ সুযোগ নিচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমরা চাই এটার একটা সমাপ্তি ঘটুক, আমরা সবাই একসাথে মিলে থাকতে চাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়ন। ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জড়ো হন প্রতিবাদকারীরা। এ সময় পরিষদের নেতারা বলেন, দেশে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি দ্রুত বাস্তবায়ন দেখতে চান। বাংলাদেশে অস্থিরতা বিরাজমান, অস্থিরতাকে
সরকার যাতে কঠোর রাস্তা দমন করে, সেই জন্য আমরা আন্দোলনে আছি। ইকবাল হোসেনের মতো যারা এই চক্রান্তের সাথে জড়িত তাদেরকে অবশ্যই খুঁজে বের করে এবং সারা বাংলাদেশে যেখানে এই নারকীয় ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে তাদেরকে চিহ্নিত করে একটি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা তাদের সুষ্ঠু সুবিচার দাবি করছি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি থেকে সাম্প্রদায়িক চক্রান্ত প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। এছাড়া ঝালকাঠি, চাঁদপুর, ঠাকুরগাঁও, বরিশাল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ গণ অনশন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। জিপিএইচ ইস্পাত। যদি কেউ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে তাদের শক্ত হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। গতকাল দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলের সর্বোচ্চ নেতা এতিমের অর্থ আত্মসাৎ করে জেলখানায় ছিল। বঙ্গবন্ধু কন্যার বদান্যতায় তিনি এখন নিজের বাসায় বন্দি জীবন যাপন করেন। তাদের কয়েকজন লোক সারাদিন সব। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলায় হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর রাধা মাধব মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত 2 জনের পরিবারকে 5 লাখ টাকা করে ও আহত 5 জনের পরিবারকে 4 লাখ টাকা করে সহায়তা করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন যে অর্থ সহায়তা করেছে তা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই অর্থ নিহত ও আহত ব্যক্তির পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে সম্প্রীতির মেলবন্ধন স্থাপন করতেই এই সহায়তা বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জামাল উদ্দিন। সাম্প্রদায়িক হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আমরা 5 লক্ষ করে টাকা আমরা সহায়তা করছি। আর হয়তো যারা আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, এরকম 3টে পরিবারকে আমরা শনাক্ত করেছি। তাদেরকে আমরা 1 লক্ষ টাকা করে নগদ টাকা সহায়তা করছি। খুলনায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে স্থানীয় বাসিন্দারা ওই রাস্তার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। এতে বক্তারা অভিযোগ করেন, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নির্ধারিত সীমানা পার করে সম্প্রতি সরকারি খাস জমির ওপর দিয়ে নির্মিত রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ করে। এতে যোগাযোগ বন্ধ হয়ে যায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী 3 শতাধিক পরিবারের। এই অবস্থায় এলাকাবাসীর ভোগান্তি কমাতে অবিলম্বে প্রাচীর ভেঙে দেওয়ার অনুরোধ জানান বক্তারা। হিলি স্থলবন্দরে মেডিকেল সেন্টার স্থাপন এবং স্ক্রিনিং আরও জোরদার করতে বন্দর পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল। গতকাল অতিরিক্ত সচিব সাইদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বন্দর পরিদর্শন করেন। এ সময় তারা ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। পরে সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সভায় স্বাস্থ্যবিধি মেনে আমদানি রপ্তানি, পাসপোর্ট, যাত্রী পারাপার সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দল। এখানে এটা খুবই প্রয়োজনীয়। শুধু যাত্রী ছাড়া যাত্রী নয়, এখানে প্রচুর মালামাল বহনকারী যানবাহন আসে। সেখানেও আমাদের ট্রাক ড্রাইভার এবং তাদের সাথে হেল্পাররা থাকেন, তাদেরও স্ক্রিনিং করার একটা বিষয় রয়েছে। বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়। এ সময় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারিভাবে 200 সাদা ছড়ি এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পরিবারের সদস্যদের জন্য 200 শাড়ি কাপড় বিতরণ করা হয়।
এছাড়া বেসরকারি উদ্যোগে অনুষ্ঠানে অংশগ্রহণকারী দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে টি শার্ট এবং খাবারও বিতরণ করা হয়। এ সময় দৃষ্টি প্রতিবন্ধীদের অবহেলার চোখে না দেখে তাদের স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সুফিয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনের পর একটি র্যালি বের করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সভায় অংশ নিয়ে বক্তারা সময় মতো হাওরের ফসল রক্ষা, বাঁধ নির্মাণ, নদী খনন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ না করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পদ্মায় স্রোতের কারণে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে টানা 2 সপ্তাহ বন্ধ ছিল ফেরি চলাচল। তবে আজ থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চালুর কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মৌটুসী, আপনি যেমনটি বলছিলেন যে দেশে গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিসটি আবার পরীক্ষামূলক আজ চালু হতে যাচ্ছে, এটি শুনে কিন্তু সাধারণের মধ্যে একটি দীর্ঘদিন পর একটা আশা সঞ্চারিত হয়েছে যে এই ফেরিঘাটটি কিন্তু গেল প্রায় 68 দিনের মধ্যে এই 61 দিনই বন্ধ রয়েছে। এবং আপনারা দেখছেন যে ঘাটে ফেরি কুঞ্জলতা, ফেরি ক্যামিলিয়া, বেগম রোকেয়া, ঢাকা এই ফেরিগুলো এনে নোঙ্গর করা হয়েছে। এবং এইখান থেকে কিন্তু আজকে বিআইডব্লিউটিসি বলছেন যে তাদের যে বিশেষজ্ঞ দল আছে, যেই দলের মধ্যে বিআইডব্লিউটিসি ছাড়াও বিআইডব্লিউটিএ, পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধি এবং এই পদ্মা সেতু এলাকার নিরাপত্তায় যে দায়িত্বরত সেনাবাহিনীর প্রতিনিধি, তারা কিন্তু সম্মিলিতভাবে এই যে পরীক্ষামূলক যে ফেরিটি ছেড়ে যাবে শিমুলিয়া ঘাট থেকে, সেখানে যাবে, সেটি দিয়ে তারা যাবেন যানবাহন সহ। এবং সেটি কিন্তু বাংলাবাজার ঘাট ঘুরে আবার এই শিমুলিয়া ঘাটে আসবেন। তারা সন্তোষ প্রকাশ করবার পরেই কিন্তু স্বাভাবিক ফেরি চলাচলে ঘোষণা দেওয়া হবে। এবং প্রকৃতিতে কিন্তু এখন হেমন্ত এমন অবস্থায় আছে যে শীত করা নাড়ছে, সকালে কুয়াশা পড়ছে এবং শুষ্ক মৌসুম পুরোপুরি। আপনার নদী দেখছেন যে স্থির পরিস্থিতি। এই অবস্থায় যে স্রোতের কারণে ফেরি বন্ধ রাখার বিষয়টি কিন্তু এখানকার যারা যাত্রী রয়েছেন তারা কোনোভাবেই মানতে নারাজ। তারা বলছেন যে এই শুষ্ক মৌসুমে পদ্মার যে স্থিরতা আছে, এই অবস্থায় ফেরি না চালানোর বিষয়টি তারা কোনোভাবেই স্বাভাবিকভাবে নিচ্ছেন না। এবং তারা বলছেন যে এই যুগ যুগ ধরে এইখানে যে ফেরি চলাচল করছে এবং গেল 4 বছর আগে থেকে কিন্তু পদ্মা সেতুর খুঁটি উঠে গেছে, সেইখান দিয়ে কিন্তু তারা ফেরি চলাচল করেছেন এবং ভরা বর্ষায় ফেরি চলেছে। কিন্তু এবার এমনটি হচ্ছে কেন, সেই বিষয়ে কিন্তু তাদের প্রশ্ন রয়েছে। এবং এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা বলছেন যে এবারের যে বিষয়গুলো রয়েছে, যে স্রোতের কারণে আপনারা জানেন যে 5বার যে পদ্মা সেতুতে ফেরির আঘাতের বিষয়টি নিয়ে কিন্তু নানাভাবেই আলোচনার ঝড় উঠেছে। সে কারণে এখানে কিন্তু ফেরি যেগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো যে গতি, যে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলবার সক্ষমতা এবং এই বহরে যেসব ফেরিগুলো ছিল তার মধ্যে ভালো ফেরিগুলো এখানে আনা হয়েছে। তারা বলছেন যে কে টাইপ যেগুলো মাঝারি ফেরি রয়েছে সেগুলো এখানে আনা হয়েছে। এবং আজকে এই পরীক্ষামূলক চালুর পর তারা আশা করছেন যে হয়তো রাতেও ফেরি চলাচল করবে। আপনারা জানেন যে দীর্ঘ 47 দিন বন্ধ থাকার পর 48 দিনের মাথায় গেল 4 অক্টোবর থেকে কিন্তু এখানে ফেরি চলাচল শুরু করে দেওয়া হয়েছিল শুধু দিনের বেলায়। সেটি কিন্তু 7 দিনের মাথায় গিয়ে 11 যে অক্টোবর আবার বন্ধ করে দেওয়া হয় স্রোতের গতি বৃদ্ধির কথা বলে। তো এখন সাধারণ মনে করছেন এবং সংশ্লিষ্টতা মনে করছেন যে সেটি ছিল 7 দিন শুধু দিনের বেলায় চলাচল, এইবার থেকে হয়তো রাতের বেলা চলাচল শুরু হবে। আর এখানে রাতে ফেরি না চলাচলের কারণে দুর্ভোগটি আরও বেশি বেড়ে যায়, কারণ এই রুটে যে বৈধভাবে রেজিস্ট্রেশন দিয়ে 101টি স্পিড বোট চালু করা হয়েছে, সেগুলো কিন্তু শুধু দিনের বেলায় চলাচল করার অনুমতি পেয়েছে। এবং লঞ্চ যে চলাচল করছে এখানে 87টি লঞ্চ, সেই লঞ্চগুলো কিন্তু শুধু দিনের বেলায় চলতে পারছে ভোর 6টা থেকে
সন্ধ্যা 6:30 পর্যন্ত, কিন্তু সন্ধ্যার পরে যেই সব যাত্রীরা এসছেন তারা কিন্তু পদ্মা পাড়ি দিতে না পেরে নানা বিড়ম্বনায় পড়ছেন। অমানবিকভাবে তাদের এখানে রাত কাটাতে হচ্ছে, কারণ এখানে কোনো রেস্ট হাউস অথবা কোনো আবাসিক হোটেল না থাকবার কারণে অনেকে ফিরেও যাওয়ার মতো অবস্থা থাকছে না। সে কারণে কিন্তু এখানে যে এই যে লঞ্চ ঘাটের পাশে যে শেড রয়েছে সেই শেডের নিচেই ফ্লোরের মধ্যে তারা রাত যাপন করছেন এবং অনেক দুর্বিষহ পরিস্থিতি তাদের অভিজ্ঞতা গেল 2 মাসের বেশি সময় ধরে। এবং এই পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার যে সেতু, সেই সেতু ঘিরে এখানে কিন্তু নানা রকম পর্যটন এবং মানুষের যাতায়াত বেড়েছে। এবং দেশের প্রধান সুপার এক্সপ্রেস ওই রোড যেটি রয়েছে মাত্র আধা ঘন্টায় রাজধানী ঢাকা থেকে কিন্তু এই শিমুলিয়া ঘাটে আসা যাচ্ছে। সে কারণেই এই ঘাটের গুরুত্ব বেড়ে যাচ্ছে এবং এখানে যে রাস্তা ভালো থাকবার পাশাপাশি নানা কারণেই এই রুটের গুরুত্ব বেড়ে গেছে। এবং এখানকার যে আপনারা জানেন যে গেল 26 আগস্ট যেটি মাঝিরকান্দিতে পদ্মা সেতু এড়িয়ে চলার জন্য যে ঘাটটি করা হয়েছিল, সেই ঘাটের ব্যাপারে কিন্তু সবাই বলছেন যে সেই বিকল্প ঘাটটি কেন চালু করা হচ্ছে না। কিন্তু সেতু এখানকার যারা বিআইডব্লিউটিসি বলছে যে সেখানে নাব্যতার কারণে কিন্তু সেটি চালু করা যায়নি এবং এটি চালু করবার ব্যাপারে কিন্তু নানা রকম তাগিদ এসছে। তো এই ছিল এই শিমুলিয়া ঘাটের ফেরি চলাচলের সবশেষ খবর। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন। বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সিঙ্গাপুর। আগামী 26 অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পর্যটকরা। শনিবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার সংক্রমণ কমে আসায় দক্ষিণ এশিয়ার আরও 5টি দেশের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মহামারী করোনার সংক্রমণ কমে আসায় গেল সপ্তাহে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু করে সিঙ্গাপুর। বিধিনিষেধে শিথিলতা আনায় দীর্ঘদিন পর আবারও দেশটিতে বাড়ছে পর্যটকদের আনাগোনা। সত্যি ভালো লাগছে, তবে এই মুহূর্তে সবকিছুই চ্যালেঞ্জিং। বিমানবন্দরে প্রবেশের পর থেকে অনেক সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে। শনিবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সুখবর দিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে তারা। আগামী 26 অক্টোবর থেকে এসব দেশের নাগরিকরা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন। এদিন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করেই কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে মেনে চলতে হবে বিধিনিষেধ, নির্ধারিত স্থানে থাকতে হবে কোয়ারেন্টাইনে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ আরও অন্তত 15টি দেশের উপর থেকেও কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের কথা ভাবছে সিঙ্গাপুর সরকার। একই সঙ্গে আগামী 1 নভেম্বর থেকে বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের সিঙ্গাপুরে প্রবেশের সুযোগ দিচ্ছে দেশটি। রাহানুল রানা, সময় সংবাদ। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে জার্মানিতে। দেশটির রাজধানী বার্লিন সহ কমপক্ষে 17টি শহরে এই মানববন্ধনে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জার্মানির সর্বস্তরের প্রবাসীরা। শনিবার জার্মানির রাজধানী বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, ব্রেমেন সহ দেশটির কমপক্ষে 7টি শহরে প্রতিবাদে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষের যেন সম অধিকার নিশ্চিত করা হয়, প্রত্যেক মানুষের নিরাপত্তা এবং যে সম্মানবোধ, এক ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের সম্মানবোধ নিশ্চিত করা হয়। আজকে বাঙালিরা প্রতিবাদ জানাচ্ছে, সরকারকে আমরা আহ্বান করছি এই অশুভ শক্তিকে দমন করার জন্য। যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। প্রবাসীরা মৌলবাদ নির্মূল ও মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের মানুষের মধ্য থেকে সাম্প্রদায়িকতা দূরীকরণে বাংলাদেশের সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতায় অভিযুক্ত ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। অপরাধী যে ধর্মের, মতের কিংবা চিন্তার হোক না কেন, রাষ্ট্র যদি তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে এই ধরনের সাম্প্রদায়িক হামলা থেকে বাংলাদেশকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়, আশঙ্কা করছেন জার্মানির সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দিয়েছে ইতালি আওয়ামী লীগে।
আলাদা আলাদা সম্মেলনের তারিখ ঘোষণা করেছে দুই পক্ষ। সম্মেলন প্রস্তুতি কমিটি 28 নভেম্বর নতুন তারিখ ঘোষণা করেছে, অন্য অংশের সম্ভাব্য তারিখ 28 ডিসেম্বর। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। দীর্ঘ 33 বছরের ইতালি আওয়ামী লীগ অবশেষে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। দলের নির্বাহী কমিটি গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশনের সাথে ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা নিয়ে বিরোধ দেখা দেয়। প্রথম দফা 14 নভেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হলে সভাপতি সাধারণ সম্পাদকের অংশ তা প্রত্যাখ্যান করে। ওই সময় সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন তারিখ নিয়ে আলোচনায় বসে। 28 নভেম্বর নতুন তারিখ ঘোষণা করলে তাও প্রত্যাখ্যান করেন তারা। আমি সহযোগিতা করব এবং আপনারা। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন তারিখ ঘোষণা করে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। 28 নভেম্বর 2021 ইতালি আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য করা হলো। সম্মেলনে অংশগ্রহণ করুন, আপনাদের নেতৃত্ব যোগ্যতাকে আপনারা যাচাই করুন, সাধারণ মানুষ আপনাদের কিভাবে গ্রহণ করে, সম্মেলনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আপনারা পুনরায় নির্বাচিত হন। রাজধানী রোমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার KM লোকমান হোসেন, প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাইদ খান, হাজী মোহাম্মদ জসিমউদ্দিন সহ প্রস্তুতি কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা 25/10/2021, মনোনয়নপত্র বাছাই 26/10/2021। দীর্ঘ 9 বছর পর ইতালি আওয়ামী লীগের এই সম্মেলন হচ্ছে। 2012 সালের 23 সেপ্টেম্বর দলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আঙ্গুল তুলবেন না। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ইউরোপের দেশ স্পেনে প্রায় 50,000 বাংলাদেশের বসবাস। পরিবেশ প্রবাসী বান্ধব সরকার হওয়ায় দেশটিতে অভিবাসীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জীবিকা নির্বাহের পাশাপাশি তারা সম্পৃক্ত আছেন নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে। দেশটিতে কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন। স্পেন থেকে সাইফুল আমিনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের প্রতীক বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। এই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়ায় আইনি সহায়তা দেয়া, প্রবাসে বাংলাদেশের শিল্প সংস্কৃতি তুলে ধরা, জাতীয় দিবসগুলো উদযাপন, শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষায় সম্পৃক্ত করা এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। প্রতি 2 বছর অন্তর এই সংগঠনটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। তবে প্রতিষ্ঠার 22 বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের অভিযোগ, এই সামাজিক প্রতিষ্ঠানটির কাছ থেকে আশানুরূপ তেমন কোনো সহযোগিতা পাননি তারা। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের দীর্ঘ 22 বছরে আমরা যতগুলো পরিশোধ করেছি তাদের কাছ থেকে আমরা সেই ধরনের কোনো সেবা পাই নাই। আমরা আশা করি আসন্ন নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে, দায়িত্ব আসবে, তারা যেন এই কাজগুলি করবে। ইলেকশনের মাধ্যমে যদি আমরা সেই সভাপতির চেয়ারে বসাতে পারি, তিনি যদি বসে আমাদের জন্য পরিশ্রম দিয়ে আমাদের কমিউনিটিকে সামনে আগায় নিতে পারে, আমার পক্ষ থেকে চাওয়া যে কোনো ইলেকশন নয়, সিলেকশন এবং যোগ্য ব্যক্তিকে তার যোগ্য স্থানে বসানো। আঞ্চলিকতা ভেদাভেদ বলে জাতীয় স্বার্থে, বাংলাদেশের স্বার্থে সিলেকশন নির্বাচন করার জন্য আমি বলবো, কারণ এই অযথা টাকা খরচ করে বাংলাদেশ কমিটিকে আর চোখে চশমা দিয়ে রাখা যাবে না। নির্বাচনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সংগঠনটি। বেড়ে যায় পদলোভী কিছু মানুষের আনাগোনা। কিন্তু নির্বাচন শেষ হলেই আবার ঝিমিয়ে পড়ে অ্যাসোসিয়েশনের কার্যক্রম। করোনা ভাইরাসের কারণে প্রত্যেক দেশেই সেটা স্তব্ধ হয়ে গেছিল। সেই কারণে আমরা হয়তো অনেক কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেটা করতে পারি নাই। আসন্ন এই নির্বাচনে অ্যাসোসিয়েশন পরিচালনায় যারাই দায়িত্বে আসবেন তারা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা এবং দেশের শিল্প সংস্কৃতি বিকাশের কাজ করবেন, এমনটাই আশা সেখানে বসবাসরত বাংলাদেশিদের। সময় সংবাদ, স্পেন। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। স্বস্তি ফিরেছে স্থানীয় নাগরিক সহ কুয়েত প্রবাসীদের মধ্যে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। করোনা সংকট কাটিয়ে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে কুয়েত। পরিকল্পনা অনুযায়ী করোনা মোকাবিলার 5ম ধাপে প্রবেশ করেছে দেশটি। সচেতনতা মেনে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী।
এ অবস্থায় দোকানপাটের পাশাপাশি রেস্তোরাঁগুলোর জন্য বিধিনিষেধ তুলে নিয়েছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী ও স্থানীয় নাগরিকরা। কুয়েত সরকারের কৃতজ্ঞতা জানাই যে এই যে করোনা অবস্থা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ আমাদের এই কুয়েতে নির্মূল হয়ে গেছে। আগামী রবিবার থেকে বিমানের স্বাভাবিক গতি এবং স্বাভাবিক ফ্লাইট শুরু হবে এবং মসজিদের সমস্ত ডিস্টেন্স মার্কিং উঠিয়ে দেওয়া হবে, যার কারণে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তবে খোলা জায়গায় মাস্ক না পরলেও বদ্ধ স্থানে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা রয়েছে। বন্ধ রেস্টুরেন্ট এবং ক্যাফেতে মাস্ক পরায় কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে রোববার থেকে বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ ক্ষমতায় বিমান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদ, কুয়েত। দীর্ঘমেয়াদে জাতীয় দলের কোচ খুঁজছে বাফুফে। আপাতত মারিও লেমোসকে শ্রীলঙ্কা অনুষ্ঠিতব্য 4 জাতি টুর্নামেন্টের জন্য কোচের দায়িত্ব দিল বাফুফে। লেমোসের কোচিং প্যানেলেও আছে বড় পরিবর্তন, তবে সাফের স্কোয়াডটা প্রায় অপরিবর্তিত থাকছে লঙ্কায়। সোমবার থেকে শুরু হচ্ছে ফুটবলারদের ক্যাম্প। 1 মাসের মাথায় আবারও জাতীয় দলের হেড কোচ পরিবর্তন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো আবাহনী পর্তুগিজ কোচ মারিও লেমোসের নাম। সোমবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সেদিনই ক্যাম্পে যোগ দিবে ফুটবলাররা। 3-4 সপ্তাহের জন্য বেসিক্যালি যে খেলাটা আমাদের আছে সেই খেলার জন্য পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। সে একটি ক্লাবে সে কাজ করতেছে, আমাদের জানা মতো সেই ক্লাবের সাথেই তার চুক্তি অব্যাহত আছে, যেমন অস্কারেরও বেসিক্যালি ছিল। সাফের স্কোয়াডটাই প্রায় অপরিবর্তিত থাকছে লঙ্কায়। উজবেকিস্তানে জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় থাকায় ক্যাম্পে যোগ দিবে নতুন 4-5 জন খেলোয়াড়। লেমোসের কোচিং প্যানেলেও আসছে বড় পরিবর্তন। সহকারী কোচ হিসেবে থাকছেন মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবু। গোলকিপার কোচ আতিকুর রহমান। ফিটনেস কোচ হিসেবে থাকছেন পুরাতন ইভান রাজলগি। অস্কার যাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে সেভাবেই নিয়োগ দেওয়া হয়েছিল। লেমোস যাদের সাথে কাজ করতে পছন্দ করছে বা যাদেরকে সে চিনে সেভাবেই নিয়োগগুলো দেওয়া হচ্ছে। জাকারিয়া বাবুকে দেওয়া হবে লেমোসের সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করার জন্য। আর আমাদের উজবেকিস্তানের টিমে যে কায়সার আছে তাকে অন্তর্ভুক্ত করা হবে বেসিক্যালি। কায়সার এবং আতিক সরাসরি চলে যায় উজবেকিস্তান থেকে শ্রীলঙ্কা থেকে টিমের সাথে জয়েন করবে। লেমোসকে যে শুধু 4 জাতি টুর্নামেন্টের জন্য কোচ করা হয়েছে এটা পরিষ্কার করেছেন। জেমিডের ফেরার সম্ভাবনা নেই। দীর্ঘমেয়াদী নতুন কোচ খুঁজছে বাফুফে। কাজই করা হবে। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে পায়রা সেতু। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের হাত ধরে এই দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে হচ্ছে রেল লাইন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে মুসাকে দিয়ে স্ত্রী মিতুকে খুন করান এসপি বাবুল আক্তার। অস্ত্র সরবরাহকারী ভোলার আদালতে জবানবন্দি। মিলেছে পিস্তল সরবরাহের প্রমাণ। সাম্প্রদায়িকতার পোড়া ভিটেতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা রংপুরের মাঝিপাড়ার মানুষের। উঠছে নতুন ঘর। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার ও বিভিন্ন সংস্থা। নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ শিকার। নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। এবং বিকেলে টি-20 বিশ্বকাপে সুপার 12-এ মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। নিজেদের ফেভারিট দাবি লঙ্কানদের। টাইগারদের ওপর পূর্ণ আস্থা ডমিঙ্গোর। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।